ওকে, introduce yourself. স্যার, আমার নাম সর্বার্থ ঘোষ। আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে আসছি। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি বালুরঘাট হাই স্কুল থেকে। 2016 সালে আমি বিটেক কমপ্লিট করি নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। বিটেক কমপ্লিট করার পর আমি 2 বছর বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে কাজ করেছিলাম। বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের আইএস ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাজ এ যোগা ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছি। এটা কোথায়? এটা স্যার বালুরঘাটি, পিএইচসি তে পোস্টিং আমার। আচ্ছা, এটা কি পার্মানেন্ট পোস্ট? না স্যার, কন্ট্রাকচুয়াল। আচ্ছা, কত বছর এখানে জড়িত আছো এর সাথে? এটা স্যার বেশি দিন হয়নি, এটা মোটামুটি 6 মাস হলো। আমি 2024-এর মার্চ মাসে জয়েন করেছি, আচ্ছা, তো মানে তোমার, পিএসসি এক্সামের পরে। তুমি মানে এরকম পদে গেলে কারণ কিছু? মানে কারণ স্যার, মানে ওই কোভিড এর আগে তো ওই আমার চাকরিটা মানে ছিল না আর কি, মানে তারপরে কাজ টাজ মানে সেরকম ছিল না। তো তখন আমি একটা ওই যোগা ন্যাচুরোপ্যাথির কোর্স করেছিলাম ওই কোভিড এর টাইমে। তো তারপরে আচ্ছা, দেখেছিলাম যে লোকালি আমার একটা চাকরির সুযোগ আছে এই কোর্সের থ্রু দিয়ে। সেই জন্য আমি স্যার অ্যাপ্লাই করেছিলাম, এবং যেহেতু দেখলাম বাড়ির কাছে, সেই জন্য স্যার এটা আমি জয়েন করেছি। আচ্ছা, তো মানে তুমি চেষ্টা করনি ফার্দার যে কোনো রকম কোনো কনস্ট্রাকশন ফিল্ডে বা? হ্যাঁ স্যার, চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কোনো জায়গা থেকে সেরকম ভাবে মানে উত্তর পাইনি আর কি। তো তুমি মানে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার, যখন তুমি হুম। এসে পরে ধরো পিএসসি তে জয়েন করছো বা রাজ্য সরকারের কর্মচারী হিসেবে জয়েন করছো, তো তুমি আলাদা কি দিতে পারবে এখানে? আলাদা কি তুমি মানে তোমাকে নিলে গভর্নমেন্টের আলাদা কি ফেসিলিটি পাবে গভর্নমেন্ট তোমার কাছ থেকে? স্যার, আমাকে নিলে গভর্নমেন্ট এটাই স্পেশালিটি পাবে যে আমাকে যে কাজটাই দেওয়া হবে সেই কাজটা আমি উইদিন টাইম মানে খুব দৃঢ়তার সাথে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। এবং হচ্ছে যে আমার 100% দেওয়ার চেষ্টা করব, যাতে আমাকে যে কাজটা দেওয়া হয় সেটা যেন আমি ফুলফিল করতে পারি। তো এটা বাকিরা, বাকিদের থেকে আলাদা কোথায়, মানে বাকিরা কি সেটা করবে না? হ্যাঁ স্যার, বাকিরা করবে, কিন্তু যতটা দৃঢ়তার সাথে বা যতটা অ্যাক্টিভলি সেটা আমি করব, বাকিরা হয়তো নাও করতে পারে স্যার। মানে তুমি অন্যদের পোটেনশিয়াল তুমি ডিসাইড করছো? না স্যার, সেটা করছি না। আমি আমি আমার কথাই বলছি যে আমাকে যে কোনো কাজ যদি গভর্নমেন্ট দেয়, আমি চেষ্টা করব যে আমি আমার 100% দিয়ে সেটাকে কমপ্লিট করব। আচ্ছা, তো তুমি কোথায় যেতে চাও, কোথায় মানে তোমার চয়েস কি রয়েছে, কোন আমার ডিপার্টমেন্টে কাজ ফার্স্ট করতে চয়েস চাও? পিডব্লিউডি আছে স্যার, পিডব্লিউডি তে কাজ করতে চাই। তো তোমার তো বিল্ডিং এর এক্সপিরিয়েন্স কত দিনের, তোমার বিল্ডিং এর কাজের দু দু এক্সপিরিয়েন্স? বছর 2 বছর মতো আছে স্যার। আর রোডের এক্সপিরিয়েন্স? রোডের কাজ করিনি স্যার আমি। আচ্ছা, কিন্তু পিডাব্লিউডি তে গেলে পরে তো তোমাকে প্রথমেই রোডের কাজ দেখতে বলবে, রোড নিয়ে পরে তো কাজ বেশি ওখানে, তাই না? হ্যাঁ স্যার, তাহলে যদি আমাকে স্যার সেই ডিপার্টমেন্টে দেয় তাহলে আমি কাজ দেখবো স্যার। আচ্ছা, ধরো তোমাকে পিডাব্লিউডি তে দেওয়া হলো, দিয়ে তোমাকে পাঠিয়ে দেওয়া হলো কোনো একটা ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়া হলো। হুম। তো ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে সেখানে তোমাকে পাঠিয়ে দেওয়া হলো, এবং তোমাকে বলা হলো যে ওখানে যে ব্রিজ হচ্ছে সেখানে ওয়েল ফাউন্ডেশন হচ্ছে, তো ওয়েল ফাউন্ডেশন সম্পর্কে তুমি ওটা দেখো, ওটাকে মনিটর করো। তো ওয়েল ফাউন্ডেশন যখন তুমি দেখতে যাবে সেখানে, তো মানে তুমি সেখানে কি অবজার্ভ করবে, কোন জিনিসটার দিকে প্রথম অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার তুমি নজর দেবে? স্যার, আমি ফার্স্টে আমাকে যে টেকনিক্যাল স্পেসিফিকেশন বা ড্রয়িংটা থাকবে সেই অ্যাজ পার ড্রয়িং ওখানে কাজ হচ্ছে কিনা সেটা দেখবো। এবং ওখানে অ্যাজ পার ওয়েল ড্রয়িং কি কাজ হচ্ছে কি দেখবে, অ্যাজ পার ড্রয়িং কি কাজ দেখবে? মানে ওয়েল ফাউন্ডেশন করতে গেলে ফার্স্টে যেটা যে মানে ওইখানকার যে সয়েলটা আছে সেই সয়েলটা যে স্টেবিলাইজ ঠিকঠাক আছে কিনা, এবং ওটার যে এক্সকাভেশনটা সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখতে হবে স্যার। সয়েলটা দেখতে হবে, এক্সকাভেশন দেখতে হবে? হুম। তো তুমি সেটা ড্রয়িং দেখে বুঝে যাবে যে সয়েল ঠিক আছে কিনা বা এক্সকাভেশন ঠিক আছে কিনা? না স্যার, সেটা তো টেস্ট রিপোর্ট, সয়েল টেস্ট রিপোর্ট দেখে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি এবারে তোমাকে একটা এখানে প্রশ্ন আমার করার, হ্যাঁ, তো যদি ধরো হচ্ছে কোনো একটা জায়গাতে রাস্তা তৈরি হচ্ছে, তো সেই রাস্তা তৈরির জন্য একটা প্রথমে ধরো হচ্ছে মক আপ করা হবে, ঠিক করা হয়েছে। তো মক আপ যেটা করা হবে সেটা কিরকম, একটা স্ট্রেচের মক আপ হবে,
নাকি একটা সেকশনের মকআপ হবে? মানে কিভাবে আমরা মকআপটা করবো একটা রাস্তা যদি আমি দেখতে যাই? স্যার জেনারেলি একটা এল এল শেপের একটা সেকশন করে নেওয়া হয় স্যার, দিয়ে তারপরে সেটা করা হয়। আচ্ছা, তাও মোটামুটি তার লেন্থ কত থাকে বা কিরকম, কতটা লেন্থের করে মকআপ করা হয়ে থাকে? এটা স্যার জানা নেই স্যার। আচ্ছা, সাবগ্রেড বলতে কি বোঝো? সাবগ্রেড বলতে কি বোঝো? আর জিএসবি মানে যেটা হচ্ছে গ্রানুলার সাববেস, এই দুটোর ভিতর পার্থক্য কোথায়? তো সাবগ্রেড লেয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে ফাউন্ডেশন লেয়ার বলা যেতে পারে একটা রোডের। সাবগ্রেড লেয়ারের উপরে বাকি লেয়ার গুলো থাকে, এবং জিএসবি যেটা গ্র্যানিউলার সাববেস, এটা একটা সাববেস লেয়ার, বা এটা হচ্ছে ড্রেনেজ লেয়ার হিসেবে কাজ করে, যে যদি কোনো রকমের জল বা কিছু পার্কুলেট হয় থ্রু হচ্ছে যে মানে সয়েলের সারফেস, সয়েল না, রোডের সারফেস দিয়ে, তাহলে সেটা ড্রেন হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, জিএসবির যে মেটেরিয়াল আমি ইউজ করব, তো সেই মেটেরিয়ালের স্পেসিফিকেশন গুলো কি থাকে? কোয়ালিটি ক্রাইটেরিয়া গুলো কি থাকে? মানে মেইনলি স্যার জিএসবি যদি গ্যাপ গ্যাপ গ্রেডেড বা কোর্সা গ্রেডেড হয়, তাহলে সেক্ষেত্রে সুবিধাটা ভালো, মানে গ্রেড 3 আমি বলছি গ্রেড 4 এর। কোয়ালিটি, আমি বলছি কোয়ালিটি প্যারামিটার কি কি থাকবে? কোয়ালিটি প্যারামিটার বলতে স্যার সিবিআর ভ্যালু জিএসবির ক্ষেত্রে 30%-এর বেশি থাকলে ভালো স্যার। বেশি থাকলে ভালো মানে কম হলেও চলবে? এটা ঠিক বলতে পারছি না স্যার। মর্থ কি বলছে, মর্থ? মড তো স্যার জেনারেলি বলে যে হচ্ছে যে 30%-এর বেশি যদি থাকে তাহলে সেটা গুড আর কি। বেশি থাকে গুড, আর মানে কম হলেও আমি ইউজ করতে পারবো? কম হলে স্যার এটা ঠিক বলতে পারছি না আর কি। আচ্ছা, মর্থের ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টেশন অ্যান্ড হাইওয়ে। আচ্ছা, মর্থের আন্ডারে তাহলে কি ইয়ে আছে, এনএইচএআই আছে নাকি? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, এনএইচএআই এর কাজ কি জানো কিছু, আইডিয়া আছে? হ্যাঁ স্যার, এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মেন কাজ হলো আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এর যে কাজকর্মগুলো হয় সেগুলোর মেনলি তদারকি করা, যে কিভাবে কাজ হবে, তার টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং বাকি জিনিসগুলো দেখা। আচ্ছা, শুধু মানে এনএইচএআই মানে হচ্ছে ওরা শুধু এনএইচ এর কাজ দেখবে, তাই তো? না স্যার, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এক্সপ্রেসওয়ে সবকিছুই দেখে, মানে এটা একটা যেহেতু, সরি, স্টেট হাইওয়েটা দেখবে না, ন্যাশনাল হাইওয়ে এক্সপ্রেসওয়ে দেখবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বডি। আচ্ছা, তাহলে পিডাব্লিউডির কাজের আওতাটা কতটা অবধি, মানে স্টেট হাইওয়ে অবধি, তাই তো? না স্যার, পিডব্লিউডি আন্ডারে এনএইচ ডিভিশনও পড়ে। শিওর? হ্যাঁ স্যার। তাহলে পিডাব্লিউডি এনএইচএআই এর সাথে কিভাবে কাজ করে? স্যার পিডব্লিউডির আওয়াজ মানে কোনো একটা জায়গায় যখন কাজ হচ্ছে, হুম। ধরে নিন আমাদের যদি বালুরঘাটেই কোনো কাজ হয় ন্যাশনাল হাইওয়ে, তাহলে সেটা মানে সবসময় তো এনএইচএআই এর পক্ষে সম্ভব না পুরো কাজটা তদারকি করা, তখন সেটা পিডব্লিউডির সঙ্গে একসাথে মানে কোলাবোরেট করে কাজটা করতে হবে আর কি। আচ্ছা। আচ্ছা, পিডাব্লিউডি তো বিল্ডিং এরও কাজ করে, যাই হোক। হ্যাঁ স্যার। তো বিল্ডিং এর কাজ যখন করে তাহলে বিল্ডিং থেকেও তোমাকে পিডাব্লিউডি, তুমি ফার্স্ট চয়েস দিয়েছো, তোমাকে তো বিল্ডিং এও দিতে পারে। হ্যাঁ। তো বিল্ডিং এ যদি তোমাকে ধরো দেয়া হলো, তুমি ওখানে যেয়ে পরে ধরো দেখলে যে কোনো একটা জায়গাতে ব্লক ওয়ার্ক হচ্ছে, তো হুম। ব্লক ওয়ার্কের কি কি চেকলিস্ট সেখানে তুমি মেনটেন করতে বলবে? স্যার ব্লক ওয়ার্কের চেকলিস্ট, ফার্স্টে আমি ব্লকের সাইজ চেক করব, এবং হচ্ছে যে তারপরে দেখব যে সেই ব্লকের যে কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা ঠিক আছে কিনা, এবং ব্লক ওয়ার্ক হওয়ার আগে যে যেখানে হচ্ছে যে আমার ব্লক ওয়ার্ক হবে সেই জায়গাগুলো কংক্রিট সারফেসগুলো ঠিকঠাক চিপিং করা হয়েছে কিনা, এবং জেনারেলি ব্লক ওয়ার্কে যেটা একটা অ্যাডহেসিভ ইউজ হয় সেই অ্যাডহেসিভটা ওখানে প্রেজেন্ট আছে কিনা, এবং সেই অ্যাডহেসিভের যে ঠিকঠাক প্রপোর্শনে সেটাকে মানে মেশানো হয়েছে কিনা অ্যাডহেসিভটাকে, সেটা চেক করবো স্যার। এবং আচ্ছা, ব্লক যখন ওয়ার্ক ব্লক কোন, ওয়ার্ক, ব্লক হ্যাঁ ওয়ার্ক বলুন। কোন আইএস কোড দেখে হয়? এটা মনে পড়ছে না স্যার এই মুহূর্তে। আচ্ছা, ব্লক ওয়ার্কের স্ট্রেংথ বললে তুমি, তো তো ব্লক হুম। ওয়ার্কের যে কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা কত হওয়া উচিত? 65 to 80 kN/m²। আচ্ছা, এটাকে এমপিএ তে কি কনভার্ট করে বলতে পারবে? এমপিএ তে কনভার্ট করলে স্যার 10 দিয়ে গুণ করতে হবে তাহলে। তাই? না, ভুল বললাম স্যার, 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে? 1 MPa ইকুয়ালস টু 1 N/mm²। তাহলে স্যার নিউটন পার মিটার স্কোয়ার আমি বললাম, তাহলে মিটার
থেকে এ কনভার্ট করলে তুমি নিচে বলো, আমাকে এত হালকা এত করে আমাকে গুণ ডেসক্রাইব করতে হবে না, তুমি বলো, ডাইরেক্ট বলো অ্যান্সারটা, আমি এত ডেসক্রাইব শুনে আমি কি করব? হ্যাঁ স্যার, 10 দিয়ে গুণ করতে হবে স্যার। 10 দিয়ে গুণ করতে হবে? তাহলে হুম, তুমি বলছো 68, আর তার সাথে 10 দিয়ে গুণ করলে পরে মোটামুটি 680 এমপিএ। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা ব্লক ওয়ার্কের, না 68 না স্যার, 6.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার, 68 এমপিএ। আচ্ছা একটা ব্লকের, তার মানে তুমি বলছো একটা ব্লকের স্ট্রেংথ হবে 68 এমপিএ, হ্যাঁ আর একটা ব্রিকের কত হয়? স্যার, ব্রিক ফার্স্ট ক্লাস ব্রিক হচ্ছে 105 এমপিএ। 105 এমপিএ? সরি, 10.5 এমপিএ বা 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর তাহলে আমাদের কংক্রিটের কত হয়? M25 যদি আমি দেখার চেষ্টা করি তাহলে তার কত হবে? 25 নিউটন পার এমএম স্কোয়ার স্যার। হ্যাঁ, সেটাকে কি বলে, এমপিএ বলে তো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। একটা M25 এর কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 25 এমপিএ, আর একটা হালকা একটা ব্লকের ওজনের, মানে যার ওজনই নেই, যার ডেন্সিটি হয়তো দেখলে হয়তো ম্যাক্সিমাম হয়তো 500 থেকে 600 ডেন্সিটি হবে, বা আর একটু বেশিও হতে পারে, 750 অব্দি, হুম, তার স্ট্রেংথ হবে 68 এমপিএ? না স্যার, এটা তাহলে 6.8 এমপিএ হবে। তাহলে ইউনিট কনভার্সন নিয়ে তোমার একটু প্রবলেম আছে নাকি? না স্যার, অ্যাকচুয়ালি মানে বলতে হয়তো ভুল হয়েছে। আচ্ছা, এফসি কে বলতে কি বোঝো? এফসিকে ফুল মানে এফসিকে মানে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা হলো কিউবের 28 ডে স্ট্রেংথ অ্যাকচুয়ালি। আচ্ছা, একটা কিউব, মানে এফসি কিউবকে কে, 28 দিনে টেস্ট করার পরে আমরা এফসিকে ভ্যালুটা পাই। মানে এফসি কে আমি শুধুমাত্র কিউবের ক্ষেত্রেই বলতে পারবো, অন্য কিছুর ক্ষেত্রে বলতে পারবো না? কংক্রিটের মানে কংক্রিটের হচ্ছে যে কিউব বানিয়ে 28 দিন বাদে মানে আমি যদি টেস্ট করি তাহলে এই রেজাল্টটা পাওয়া যায় স্যার। আচ্ছা, মানে আমি যদি সেখানে কংক্রিটের সিলিন্ডার বানিয়ে পরে টেস্ট করি তাহলে সেটা কিন্তু এফসি কে হবে না? না স্যার, সেটাও হবে কিন্তু সেটার স্ট্রেংথটা কিউবের স্ট্রেংথের থেকে 80% কম হবে। না, মানে সেটাকে এফসি কে বলা যাবে না, তাই তো? হ্যাঁ স্যার, বলা যাবে স্যার। বলা যাবে? হ্যাঁ স্যার, যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এফসি কে যদি তুমি জানো তাহলে এফসি আর কি? এফসি আর হচ্ছে যে স্যার, সেকেন্ড ফ্লেক্সুরাল, হ্যাঁ ফ্লেক্সুরাল স্ট্রেংথ স্যার। ফ্লেক্সিবল স্ট্রেংথ কিসের? কংক্রিটের। আচ্ছা, ফ্লেক্সচার আর বেন্ডিং এর ভিতর পার্থক্য কি? ফ্লেক্সচার আর বেন্ডিং নিয়ারলি সেমই স্যার। মানে কোনো পার্থক্য নেই? ফ্লেক্সচার, বেন্ডিং, কোনো একটা বস্তুর মানে কংক্রিটের উপরে যদি আমি লোড অ্যাপ্লাই করি তাহলে হুম, সেক্ষেত্রে সেটার হচ্ছে যে বেন্ডিং হয়, হুম। সেটাকে তো স্যার ফ্লেক্সচার বলে আমি জানি। মানে বেন্ডিং হলে ফ্লেক্সচার হয়, না ফ্লেক্সচার হলে বেন্ডিং হয়? বেন্ডিং হলে ফ্লেক্সচার হয় স্যার। মানে ঠিক বলছো, মানে কথাটা তোমার কি মানে ঠিক? স্যার, এই মুহূর্তে ঠিকঠাক বলতে পারছি না এটা। আচ্ছা আচ্ছা, সেকেন্ড চয়েস কি আছে? সেকেন্ড যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। তাহলে ইরিগেশনে যে তুমি আবার কি হেল্প করবে গো? তোমার তো বিল্ডিং টিল্ডিং এর এক্সপিরিয়েন্স, ইরিগেশনে যে কি হেল্প করবে তুমি? স্যার ইরিগেশনে তো মেনলি মানে আমাদের এমব্যাঙ্কমেন্টের কাজ হয় আমাদের এইদিকে। আচ্ছা, তোমাদের ওদিকে স্যার, তো নয়, তোমাকে তো গোটা না আমাদের এদিকে পশ্চিমবঙ্গে মিনস কাজ করতে ওয়েস্ট, হবে। পশ্চিমবঙ্গেই বলছি, এই তোমাকে ধরো পশ্চিমবঙ্গে স্যার। পাঠিয়ে দিল মেদিনীপুরে, বললো মেদিনীপুর খালের কাজ দেখতে হবে, মেদিনীপুরের ইরিগেশনটা পুরো দেখতে হবে তোমাকে। স্যার প্রধানত পশ্চিমবঙ্গে স্যার এমব্যাঙ্কমেন্টের কাজ হয়, এছাড়া ক্যানালের কাজটা হয় স্যার হুম হুম। ইরিগেশন ডিপার্টমেন্টে। আচ্ছা তো স্যার আমাকে যদি বলা হয় যে কোনো কাজ করাতে বা এক্সিকিউশন করতে, আমি পারবো স্যার করতে। আচ্ছা, ধরো দেখা যাচ্ছে কোনো একটা ড্যাম রয়েছে, সেখানে পাইপিং ফেলিওরের কাছাকাছি একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে, পাইপিং হয়ে গেছে, পাইপিং কন্ডিশন শো করছে, তাহলে তুমি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ ইঞ্জিনিয়ারই বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার বললে ব্যাপারটা অনেকটা অন্যরকম হয়ে যাবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি সেখানে কি ব্যবস্থা নেবে পাইপিংটা আটকানোর জন্য? স্যার ফার্স্ট অফ অল তো আমাকে রিপেয়ারিং ওয়ার্ক করার জন্য ড্যামের যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে আমাকে রিলিজ করতে হবে। পুরো ওয়াটারটা ড্যামে রিলিজ করা যায়? না স্যার, পুরো ওয়াটারটা রিলিজ করা যাবে না, কারণ হচ্ছে যে আমাকে ডেড স্টোরেজটা রাখতে হবে, না হলে সেই ড্যামটা ফেলিওর হতে পারে। তাহলে তারপরে কি করব, ডেড স্টোরেজ রেখে আমি কি করে রিপেয়ার করব?
স্যার যতটা পোর্শনে প্রবলেম হচ্ছে সেখানে গ্রাউটিং পারপাসের থ্রু দিয়ে আমরা রিপেয়ার আচ্ছা, করতে পারি। আমি ডেড স্টোরেজ, ভালো, তারা এক মিনিট, ওইখানে কোশ্চেনটা ভালো একটা জায়গাতে এখানে যখন এসছি তখন পড়ে যায়। আচ্ছা, আমি একটা ড্যামের ক্ষেত্রে আমরা ডেড স্টোরেজ অব্দি জল রাখলাম, আর ওদিকে হুম। জল ছেড়ে পরে অনেকটা জল আমি পুরোটাই প্রায় খালি করে দিলাম, তাতে ড্যামটা যেটা রয়েছে সেই ড্যামটা কি ওভার টার্নিং হয়ে যেতে পারে না? না স্যার, ডেড স্টোরেজ অব্দি যদি জল রাখি তাহলে ওভার টার্নিং হতে পারে না স্যার। হতে পারে না? এইভাবেই ডিজাইন না হয়? স্যার। হ্যাঁ স্যার, ডিজাইনটা ওভাবেই হয় কারণ নিচের যে বেসটা সেটা তো অনেক চওড়া রাখা হয়। আচ্ছা, ডেড স্টোরেজের উপরে কি আন্ডার স্লুইস থাকে? হ্যাঁ স্যার, ওপরেই থাকে। মানে উপরে মানে জাস্ট উপরে নাকি একদম উপরে? না, জাস্ট ওপরে না স্যার, ওটা তো আন্ডার স্লুইসটা হাই ফ্লাড লেভেলের ওপরে রাখা হয়। হাই ফ্লাড লেভেলের উপরে আন্ডার স্লুইস থাকে? হ্যাঁ স্যার। নর্মাল পুল লেভেলের উপরে নয়? মিনিমাম পুল, হ্যাঁ না স্যার, নর্মাল পুল লেভেলের ওপরে দাঁড়ান স্যার। না স্যার, হাই ফ্লাড লেভেলের ওপরেই আন্ডার স্লুইস থাকে। তাহলে আমি ড্যামটা বানাবো, তার ড্যামের ম্যাক্সিমাম হাইটটা কিসের জন্য বানানো হয়? ওয়াটার স্টোরেজের জন্য স্যার। না না, সেটা কোন লেভেল, সেটাকে কি লেভেল বলে? ম্যাক্সিমাম হাইট স্যার হাই ফ্লাড, মিনিমাম, সরি স্যার, ওটা ম্যাক্সিমাম পুল লেভেল পর্যন্ত থাকে স্যার ওয়াটারটা স্টোর করতে কোনটা? ড্যামের মধ্যে। ড্যামের ভিতরে ম্যাক্সিমাম পুল লেভেল অবধি থাকে, তার নিচে থাকে হাই ফ্লাড লেভেল? না স্যার, ম্যাক্সিমাম পুল লেভেলের ওপরে থাকে হাই ফ্লাড লেভেল। তাহলে তুমি বলছো হাই ফ্লাড লেভেলের উপরে আন্ডার স্লুইস থাকে, তো ড্যামের বাইরে আন্ডার স্লুইস থাকে নাকি, মানে ড্যামেরও উপরে আন্ডার না স্লুইস স্যার, থাকে? ওটা তাহলে আমি ভুল বলেছি। ম্যাক্সিমাম পুল লেভেলের উপরে আন্ডার স্লুইস থাকবে। তুমি তো খুব, তোমাকে তো মানে, তুমি জানি না তুমি ইন্টারভিউটা দিয়ে বুঝতে পারছো কিনা, কিন্তু তোমাকে তো খুব তাড়াতাড়ি মোল্ড করে দেওয়া যায়। তোমাকে আমি যা বলছি তুমি সেটাই তো বলছো ঘুরে ফিরে। তুমি কি সেটা আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যাই হোক, তুমি কোথা থেকে বললে, কোথা থেকে, তোমার বাড়ি কোথায়? বালুরঘাট? বালুরঘাট থেকে স্যার। আচ্ছা, বালুরঘাট কোথায়, মানে জেলাটা কি? বালুরঘাট দক্ষিণ জেলা? দিনাজপুর। না স্যার, দক্ষিণ দিনাজপুর জেলা। আর তোমাকে যদি প্রশ্ন করে তুমি বলবে বালুরঘাট থেকে এসেছি? না স্যার, আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরই বলেছি প্রথমে। ও আচ্ছা। আচ্ছা, দক্ষিণ দিনাজপুরের কি কি রয়েছে স্পেশাল দেখার মতো? সেখানে বিশিষ্ট কিছু জিনিসপত্র আছে দেখার মতো? হ্যাঁ স্যার, বিশিষ্ট জিনিসপত্র বলতে বল্লা কালী মন্দির আছে, তারপরে এখানে অভয়ারণ্য আছে একটা, আঙিনা বড় পাখি অভয়ারণ্য, এবং বড়গ্রাম রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে, বানগড় খনন সাইট আছে, এবং হিলি আন্তর্জাতিক চেকপোস্ট আছে। এবং এখানে আচ্ছা একটা গ্রাম আছে আচ্ছা স্যার, হরিপুকুর গ্রাম। সেই গ্রামের অর্ধেক অংশ ইন্ডিয়ার মধ্যে পড়ে, অর্ধেক অংশ বাংলাদেশে পড়ে। আচ্ছা, সেখানে ইয়ে নেই কোনো, কাঁটাতার নেই? না স্যার, কাটাতার নেই ওখানে। তাহলে তো যে কেউ লোক এদিক ওদিক যেতে পারবে তো? না মানে স্যার, ওই গ্রামটা অ্যাকচুয়ালি জিরো লাইনের মধ্যে পড়ে। আচ্ছা। আচ্ছা, এখানে মানে ওই জন্মগ্রহণ গ্রামে করেছে ঢুকতে গেলে এরকম, তো। হ্যাঁ স্যার, জন্মগ্রহণ বলুন। করেছে এরকম বিশিষ্ট কোনো ব্যক্তি আছেন এখানে? হ্যাঁ স্যার, বিশিষ্ট ব্যক্তি যেমন জীববিজ্ঞানী তাপস কুন্ডু আছে, প্রখ্যাত নাট্যকার মন্মথ রায় আছে, প্রখ্যাত আচ্ছা সঙ্গীত শিল্পী প্রণব চট্টোপাধ্যায় আছে। এছাড়া আচ্ছা স্যার আমাদের রাজনীতিবিদ হচ্ছে শ্রী নারায়ণ বিশ্বাস, আচ্ছা, শ্রী বালুরঘাটে বিশ্বনাথ কি ধরনের মাটি দেখা যায় বালুরঘাটে? এখানে স্যার পলি মৃত্তিকা দেখা যায়। আচ্ছা, মানে চাষবাস এখানে ভালোই হয়? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে যদি আমি ধরো প্রশ্ন করি যে বোল্ট জয়েন্ট আর রিভেট জয়েন্ট এর ভিতর পার্থক্য কি, পারবে বলতে? হ্যাঁ স্যার, চেষ্টা করতে পারি। আচ্ছা বলো। স্যার, রিভেট জয়েন্ট, জয়েন্ট যেটা সেটা স্যার অ্যাকচুয়ালি পার্মানেন্ট জয়েন্ট, আর বোল্ট জয়েন্ট যেটা সেটা পার্মানেন্ট না। আচ্ছা, ব্যাস এইটুকুই পার্থক্য? না স্যার, আরো আছে, অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক। আচ্ছা, লেসিং কি জানো, লেসিং? হ্যাঁ স্যার, দুটো ভার্টিক্যাল মেম্বারকে কানেক্ট করা হয় সেটাকে লেসিং বলে। তাহলে মানে ব্রেসিং কি? ইনক্লাইন্ড ওয়েতে কানেক্ট করা হয়। তাহলে ব্রেসিং কি, ব্রেসিং? ব্রেসিং হরাইজন্টালি কানেক্ট করা হয়। মানে ব্রেসিংটাকেই আবার যদি আমি ইনক্লাইন করে দিই তখনই তাকে আমি লেসিং বলতে পারবো? হ্যাঁ স্যার। আচ্ছা। আর আচ্ছা বলো তো, অ্যাক্টিভেটেড স্ল্যাব কি? স্যার, অ্যাক্টিভেটেড স্লাজ হচ্ছে যে আমরা যখন সুয়েজটাকে ট্রিটমেন্ট করি, তখন স্যার আমি স্লাজটাকে রিসার্কুলেশন করাই, যাতে হচ্ছে যে স্লাজের
মানে ডিকম্পোজ করার ক্যাপাসিটিটা বেড়ে যায়। এটা কখন করি আমরা, প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে না সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে? সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে করি। আর মানে তারপরে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে যখন সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে পাঠাই, তখন সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে রিসার্কুলেট করে কিছুটা পরিমাণ আমি স্লাজ হচ্ছে যে চার্জ করি প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে, যাতে ওখানে আমার ডিকম্পোজিশনটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, ঠিক আছে, আমার আর কিছু বলার নেই এখানেই। মোটামুটি ইন্টারভিউটাকে ক্লোজ করা যেতে পারে। হ্যাঁ ঠিক স্যার। আছে, ওকে, বলো তোমার ফিডব্যাক কি, বলো। আমার ফিডব্যাক বলতে স্যার ওই কিছু কিছু জায়গা মনে পড়ছিল না। আর আপনি যেটা বললেন যে যে আমাকে খুব সহজে মোল্ড করে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা যদি একটু বুঝিয়ে বলতেন, মানে এটাই। আর একটা শুধু কোশ্চিন আছে স্যার, মানে সেটা সাবজেক্ট সম্পর্কে, সেটা পরে করছি। আচ্ছা, দেখো, প্রথম কথা হচ্ছে যে ইউ আর টেকনিক্যালি ড্যাম গুড। টেকনিক্যালি তোমাকে কোনো জায়গাতে আটকানো যাবে না, হুম, কিন্তু তোমাকে যে জায়গাটা আটকানো যেতে পারে, যেখানে তুমি একটু দুর্বল, সেটা হচ্ছে হুম। তুমি মোল্ডিং হয়ে যাচ্ছে, মোল্ডেড হয়ে যাচ্ছে। তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, কেউ মাথা দিব্যি দিয়েছে? না স্যার। তো তোমায় কেউ কেউ কি বলেছে যে এরকম তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে যে তোমাকে 100%ই তুমি ওখানে যে অ্যান্সার করে আসবে, এরকম কেউ বলেছে? না, না, না স্যার। তাহলে তুমি প্রত্যেকটা জিনিসের অ্যান্সার করেই যাচ্ছ, ভুল সেটাও 3বার করে ভেবে বলেই যাচ্ছ। ঠিক আছে স্যার, মানে যেটা তাহলে আমার মনে হবে আমি পারছি না, স্টপ করে যাবো তাহলে। তোমার মনে হবে যে তুমি এটা একটা ভুল করতে পারো যেখানে জানো না, আমি বলছি না, তোমার হুম, হুম, যেখানে মনে হচ্ছে যে তুমি এই জিনিসটা থেকে একটা ভুল বলতে পারো, হুম। প্লিজ স্টপ দেয়ার। ঠিক আছে স্যার। তাতে তোমাকে যদি ওরা দুটো বাজে কথাও বলে, এই তুমি কিছু জানো না, তোমার কিছুই, তুমি কি করছো, তোমার দ্বারা কিছু হবে না, তুমি এখানে এমনিই চলে এসছো, মানে লেট ইট বি, বলতে দাও। ঠিক আছে, ঠিক আছে স্যার। কিন্তু কোনো ভুল গেসিং করে ওই ভেবে 5বার করে বলে ভুল করার কোনো মানে নেই। আচ্ছা স্যার। অ্যাটিটিউড তোমার ঠিক আছে, কুল কাম কম্পোজ, টেকনিক্যালি তুমি যথেষ্ট সাউন্ড, এবং আশা করি পরীক্ষাতেও, ওখানে ইন্টারভিউ হলেও বেটার ইন্টারভিউ তুমি দেবে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ওকে। কিন্তু হুম, ভুল গেসিং করো না। তুমি হয়তো খুব কমন একটা প্রশ্ন করেছে, কিন্তু তুমি এই মুহূর্তে তোমার ওটা হচ্ছে না। এই যে এমপিএ কিন্তু খুব একটা কঠিন জিনিস নয়, না কিলো স্যার, নিউটন সোজা। পার মিটার স্কোয়ারও বিশাল একটা কঠিন জিনিস নয়। বাট না স্যার। তুমি ভুল করবে কেন, তুমি তোমার ইমপ্রেশনটা বাজে করবে কেন? হুম, হুম, আমি তোমাকে মোল্ড করে করে যাব, তবে যে তুমি রিয়েলাইজ করবে তুমি ভুল বলছো, এটা এটা যেন ওখানে না। হুম, হুম। দরকার নেই। আমি 50%, মানে আমার, যদি তুমি সাজেশন নিতে যাও, 50% কোশ্চেনের অ্যান্সার করে আসবো, বাট সেটা একদম সঠিক করে আসবো। ঠিক এটা আছে স্যার। এটা কিন্তু ওই রিটেন এক্সাম নয় যে আহ, কি বলে, 20টা দাগিয়ে দিলাম, 20টা থেকে যদি আমার 3 নাম্বার 4 নাম্বার কেটেও যায়, আমার তাতে কিছু এসে যাবে না। হ্যাঁ, এরকম ব্যাপারটা হুম, কিন্তু হুম। ওখানে নয়, তোমার হ্যাঁ স্যার। ইমপ্রেশনটা ওখানে ম্যাটার করে। ঠিক আছে স্যার। তুমি তোমার ভিডিওটা রইলো, তুমি তোমার ভিডিওটা দেখবে এবং তুমি নিজে বুঝতে পারবে যে তুমি টেকনিক্যালি কতটা সাউন্ড, ইউ আর টেকনিক্যালি গুড। তো তুমি ঠিক যদি আছে স্যার। টেকনিক্যালি গুড হও, তাহলে তোমার ফালতু ফালতু 2-4টা জিনিসকে ভুল বলে পরে নিজের ইমপ্রেশনটাকে খারাপ করার কোনো দরকার নেই। হুম। ডাইরেক্ট স্যার, বলবে যে ওভারঅল এক্সাম ভালো। কেমন হয়েছে একটু যদি জানতে ওভারঅল চাই স্যার। ওভারঅল যথেষ্ট ভালো হয়েছে, শুধু যদি তোমার এই মোল্ডিং ব্যাপারটাকে আমি সরিয়ে দিই, একদম ওকে, হুম। একদম ওকে, ঠিক মানে আছে স্যার, এটাই আপনি এটাই যেটা রাখতে হবে। বললেন সেটা আমি মাথায় রাখবো। আর যদি সম্ভব হয় স্যার, এরপরেও যদি ইন্টারভিউ দিতে পারি, সেখানে রেকটিফাই করার ইন্টারভিউ, চেষ্টা। আমি তো, তুমি জানি না তুমি আমার কি বাকি ইন্টারভিউ ভিডিওগুলো তুমি কি ফলো করছো, আমি জানি না তুমি হ্যাঁ দেখছো স্যার, কিনা। করি স্যার। মানে লাস্ট আজকে যেগুলো আপলোড হয়েছে সেগুলো দেখতে পারিনি, কিন্তু মোটামুটি সবই আমি দেখি কিন্তু আমি। মোটামুটি 11-12টা ইন্টারভিউর ভিডিও ছেড়ে দিয়েছি অলরেডি। হুম, তো হুম, ভিডিওগুলো একটু দেখবে, প্রত্যেককে আমি একটা কথাই বলেছি, যে হুম। যখন ফাইনাল রেজাল্ট আউট হবে, একটা তো তোমাদের তো রেজাল্ট আউট বলছি তো, এই তোমাদের তো স্যার, ইয়ে বেরোবে, ইন্টারভিউ শিডিউল দিবে স্যার। শিডিউলটা বেরোবে। ওই হ্যাঁ। শিডিউলটা বেরোনোর, যখন বেরোবে, তার আগে আমি আবার একটা করে ইন্টারভিউ তোমাদের নেব। সেটা আচ্ছা তো আমি স্যার। বলেইছি, যারা আমার কাছে ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে আমি নেব। এবারে হুম, সেটা হুম। তুমি দিতে চাও না চাও সেটা তোমার ব্যাপার, সেই টাইমে। না স্যার, অবশ্যই হ্যাঁ, দিতে চাই। না না, মানে আপনার ভিডিও তো আমি ফলো করি। তো আপনি আমি, যথেষ্ট দেখো, এখানে ভালো জোরের জোরের, কোয়ালিটিফুল কনটেন্ট দেন আরকি। না না, সে তো ঠিক আছে, সেগুলো তো আলাদা ব্যাপার, মানে তখন মানুষজন অনেকে থাকে তো যে ফাইনালি প্রিপেয়ার হয় ওই টাইমটাতে, তো অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না।
তো সেটা তখন হবে, না সেটা স্যার, আমি তখনের তো ব্যাপার। দিতে চাই স্যার। সেটা তখন আগে বেরোক। আজকে তো যেমন না স্যার, ইলেকট্রিক্যালের একটা অলরেডি রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্ট দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তো সেরকম তোমাদের যদি দেয় যে শিডিউলটা দিয়ে দেয়, তখন সেরকম আমরা লাস্টে একটা করে ইন্টারভিউ সকলেরই নেব। আমার হ্যাঁ, স্যার হচ্ছে যেহেতু ক্যাটাগরি ওবিসি বি আছে, মানে হুম। তাও স্যার ওই অক্টোবর মানে নভেম্বর নাগাদ কি হতে পারে, এরকম কিছু কি আন্দাজ করা যাবে দেখো, স্যার? একবার করে তো কেউ বলছিল, বা আমরা যে খবরটা পাচ্ছিলাম বিভিন্ন লোকের কাছ থেকে তো খবর পাই অ্যাকচুয়ালি, হুম হুম অন্যদের উপরে ডিপেন্ড করতে হয় অনেক বেশি। সেটা হচ্ছে যে হুম লেটেস্ট খবর যেটা ছিল, যে হয়তো অনেকে বলেছিল যে এই কালী পুজোর মাঝখানটাতে হয়তো একটা কিছু দিনের জন্য, 10 দিনের জন্য হবে। তো হুম হুম এখনো পর্যন্ত জানি না, আজকে তো এখন 4 তারিখের তো এন্ড চলেই এলো, 4:30 বাজছে প্রায়। হুম, হ্যাঁ তো হ্যাঁ। এখনো পর্যন্ত যদি কোনো রকম কোনো ফরম্যাট না দেয়, তাহলে শনি রবিবার তো আর দেবে না। পরের সপ্তাহে আবার দুর্গাপূজা চালু হয়ে যাচ্ছে, তো ওই টাইমটাতে দেওয়ার তো কোনো জায়গা নেই। তাহলে আচ্ছা সেই আচ্ছা। ছট পূজার পরেই পরীক্ষা হবে। ছট পূজার পরে পরীক্ষা মানে ধরেই নাও তোমার কত পরে তুমি তোমার হবে, হয়তো ডিসেম্বরের এন্ডের দিকে হতে পারে, বা ডিসেম্বরের সেকেন্ড উইকের দিকে তোমাদের হবে। তো এটা আর স্যার এখন যেটা ওগুলো ভেবে কোশ্চেন লাভ একটা নেই। জিজ্ঞেস করার ছিল, যে ওয়েট মিক্স ম্যাকাডাম যেটা, সেখানে